গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ। তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর অবধি যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তার থেকে বাছাই করা কিন্তু 25টা কোয়েশ্চেন তোমাদেরকে আমি এই পুরো সিরিজটাতে করাবো। মানে আজকের এই সিরিজটাতে তোমাদেরকে বাছাই করার 25টা কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে করানো হবে। আগামী 2021 ডব্লিউবিসিএসকে টার্গেট করে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিপারেশন করছো, যদি তোমরা প্রত্যেক রবিবার সকাল 8টার সময় যদি এই সেশনটা দেখো, আশা করছি কিন্তু তোমরা কিন্তু খুবই উপকৃত হবে এবং আমাদের দীর্ঘ বিশ্বাস 25-এর মধ্যে কিন্তু তোমরা 17+ স্কোর কিন্তু ইজিলি করতে পারবে আপকামিং ডব্লিউবিসিএস 2021 প্রিলিমস এক্সামে। ক্লিয়ার? তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেশনটা হবে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা, সেখানে প্রত্যেক সপ্তাহে 25টা করে কোয়েশ্চেন থাকবে, মানে মাসে 100টা কোয়েশ্চেন থাকবে। ভালো করে যদি তোমরা 100টা কোয়েশ্চেন দিয়ে ভালো করে পড়ে নাও, রিভাইজ করে নাও, আশা করছি কিন্তু তোমরা খুবই উপকৃত হবে এই পুরো সিরিজটার থেকে। ক্লিয়ার? আর তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক রবিবার কিন্তু সকাল 8টায় কিন্তু এই ক্লাসটি করানো হবে। ক্লিয়ার? চলো, ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। সেটি হচ্ছে অলরেডি আমাদের ব্যাচ 2 লঞ্চ হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তো সে কারণে নতুন ব্যাচ শুরু করা হয়েছে ব্যাচ 2। এর লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 31 ডিসেম্বর। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 31 ডিসেম্বর কিন্তু ব্যাচ 2 এর লাস্ট ডেট অফ অ্যাডমিশন। তারপর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তো এই কোর্সটার মধ্যে তোমরা কি কি পেয়ে যাবে একবার দেখে নিই তোমাদের সাথে। পুরোপুরি যে মক টেস্টটা করা হয়েছে পুরোপুরি কিন্তু লেটেস্ট প্যাটার্নের উপরে মক টেস্টটি করা হয়েছে। তোমরা যখনই কোনো মক টেস্টগুলো দেবে তোমরা কিন্তু সেখান থেকে স্মার্ট প্র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। পুরোপুরি 100% কিন্তু সিলেবাস কভার করা আছে। আর প্রত্যেকটা এমসিকিউর কিন্তু ডিটেলসের এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউ যেগুলো করা আছে টেস্টের মধ্যে সেগুলো কিন্তু পুরোপুরি ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর 16টা সাবজেক্ট কভার করা আছে, যেখানে 16টা সাবজেক্টের মধ্যে 304টা চ্যাপ্টার পুরোপুরি এখানে কভার করা আছে। ক্লিয়ার? কী কী ক্যাটাগরিতে আমরা ডিভাইড করেছি একবার দেখে নাও। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আছে, যেখানে 304টা চ্যাপ্টার আছে, টোটাল টেস্ট হয়ে যাবে 316টা, আর টোটাল কোয়েশ্চেন হবে 6073টা। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্পিড টেস্ট, যেখানে 16টা সাবজেক্টের উপরে টোটাল 400 টেস্ট আছে, আর টোটাল কোয়েশ্চেন হয়েছে 10,000। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের, টোটাল টেস্ট হচ্ছে 80টা, সেখানে টোটাল কোয়েশ্চেন হয়েছে 4000। আর ফুল লেন্থ টেস্ট আছে, ফুল টেস্ট এটা টোটাল কতগুলো টেস্ট আছে 15টা, আর টোটাল কোয়েশ্চেন কত আছে 3000। তো প্রায় তোমরা দিতে পারবে এখানে 811টা টেস্ট, আর টোটাল কোয়েশ্চেন পেয়ে যাবে সেখান থেকে তোমরা 23,073টা। ক্লিয়ার? 23,073 কোয়েশ্চেন কিন্তু তোমরা পুরোপুরি পেয়ে যাবে 811টা টেস্টের মধ্যে। পুরোপুরি ডিটেলস লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো। সেখানে পুরো পেমেন্ট লিঙ্ক, কত প্রাইস, সব কিছু তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভালো করে কিন্তু ডেসক্রিপশন বক্সটা, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা সেটা ভালো করে ফলো করবে। ক্লিয়ার? চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। হু ইজ দ্য উইনার অফ 2020 গ্লোবাল টিচার প্রাইজ? তো 2020 সালের গ্লোবাল টিচার প্রাইজে কে জিতেছে, বা গ্লোবাল টিচার প্রাইজটি 2020 সালে কে জিতেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রণজিৎ সিং দেশাল। তো রণজিৎ সিং দেশাল যিনি হচ্ছেন মহারাষ্ট্রের একজন শিক্ষক, একজন গভর্নমেন্ট টিচার, তো উনি 2020 সালের গ্লোবাল টিচার প্রাইজটি জিতেছে। আর জিতার বিনিময়ে উনি পেয়েছেন প্রায় $1 মিলিয়ন। ক্লিয়ার? প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে সেটা হয়েছে প্রায় 7 কোটি টাকা। বুঝতে পেরেছো? তো এর ব্যাপারটা একটু দেখে নিই আমরা। রণজিৎ সিং দেশাল, a government teacher from Jila Parishad Primary School in Parthiwadi village, Solapur district of Maharashtra, has won the 2020 Global Teacher Prize. তো রণজিৎ সিং দেশাল হচ্ছেন একজন গভর্নমেন্ট শিক্ষক, আর উনি কোথাকার গভর্নমেন্ট শিক্ষক সেটা হচ্ছে জিলা পরিষদ প্রাইমারি স্কুল, যেটি কোথায় আছে পারিবাদি ভিলেজ, সোলাপুর ডিস্ট্রিক্টে। মহারাষ্ট্রের পার্থিবাদি ভিলেজ যেটা সোলাপুর ডিস্ট্রিক্টে আছে, তো সেখানকার একটা জিলা পরিষদ প্রাইমারি স্কুল উনি একজন গভর্নমেন্ট শিক্ষক। ঠিক আছে? তো উনি কিন্তু অনেক ইমপ্লিমেন্ট করেছেন, নিজের এডুকেশন পলিসিটাকে অনেক ইমপ্লিমেন্ট করেছেন। তো সে কারণে ওনাকে কিন্তু এই 2020 সালের গ্লোবাল টিচার প্রাইজ দিয়ে ওনাকে সম্মানিত করা হয়েছে। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দিস অ্যাওয়ার্ড উইচ ক্যারিজ আ প্রাইজ মানি অফ 1 মিলিয়ন রুপিস 7.4 করোড়। আর উনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি এই গ্লোবাল টিচার প্রাইজ 2020 পেয়েছে, এবং পাওয়ার পর ওনাকে যে প্রাইজ মানিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রায় $1 মিলিয়ন। সেটা হচ্ছে কত? 7.4 কোটি টাকা। ক্লিয়ার? ভারতের কারেন্সির হচ্ছে 7.4 কোটি টাকা। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে। হোয়াট ইজ দ্য কারেন্ট পলিসি রেপো রেট? ঠিক আছে, কারেন্ট যে পলিসি আছে তার রেপো রেট কত? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 4%।
তো বর্তমানে যে কারেন্ট পলিসি রেপো রেট হচ্ছে সেটা কত 4%, ঠিক আছে 4%। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। কারেন্ট পলিসি রেপো রেট হচ্ছে 4%, রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট হচ্ছে 4.25% এবং ব্যাংক রেট হচ্ছে 4.25%। এগুলো কিন্তু প্রায় সময় চেঞ্জ হয়, যখনই চেঞ্জ হবে তোমাদের কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ অ্যাম্বাসেডর অফ নেশন ওয়াইড ফিট ইন্ডিয়া মুভমেন্ট। তো ফিট ইন্ডিয়া মুভমেন্ট সেটা হচ্ছে একটা নেশন ওয়াইড, ঠিক আছে। তো এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কুলদীপ হান্দো। তো কুলদীপ হান্দোকে নেশন ওয়াইড ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। জম্মু অ্যান্ড কাশ্মীর বেসড কুলদীপ হান্দো, a Vishu coach for Team India, has been appointed as an ambassador of PM Modi nationwide Fit India movement. তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার মোদির নেশন ওয়াইড ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর হিসাবে জম্মু কাশ্মীর এর একজন কুলদীপ হান্দো, যিনি হচ্ছেন বিশু কোচ, ভারতীয় দলের বিশু কোচ, তো ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ অ্যাম্বাসেডর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। করি অ্যান্ডারসন হ্যাজ রিসেন্টলি announced his retirement from international cricket. He was an all-rounder representing which country? তো সম্প্রতি করি অ্যান্ডারসন আন্তঃরাষ্ট্রীয় খেলা থেকে উনি অবসর ঘোষণা করেছেন। তো উনি কোন দেশের একজন খুবই বিখ্যাত অলরাউন্ডার প্লেয়ার ছিলেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার যিনি নিউজিল্যান্ড ক্রিকেট থেকে বিলং করতেন, ওনার নাম হচ্ছে করি অ্যান্ডারসন। তো উনি আন্তঃরাষ্ট্রীয় খেলা থেকে কিন্তু কিছুদিন আগেই অবসর ঘোষণা করে দিয়েছেন। ক্লিয়ার? তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। নিউজিল্যান্ড অলরাউন্ডার করি অ্যান্ডারসন হ্যাজ announced his retirement from international cricket. Anderson rose to fame after scoring fastest 100 in history of one-day international cricket in 36 balls against West Indies in January 2014. তো নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার প্লেয়ার করি অ্যান্ডারসন তার সেই নিজের আন্তঃরাষ্ট্রীয় খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। আর করি অ্যান্ডারসন ফেমে কখন এসে, মানে ওনাকে প্রচুর লোক চিনেছে কবে, উনি যখন 2014 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন উনি ক্রিকেট ম্যাচ খেলছিলেন, একটা ওডিআই সিরিজ খেলছিলেন, তো সেখানে সেই 36 বলে কিন্তু 100 রান করেছেন। আর উনি হচ্ছেন ফাস্টেস্ট ম্যান টু স্কোর সেঞ্চুরি, ঠিক আছে, কম বলে সব থেকে শতক বানানো, ঠিক আছে, 100 রান যে বানিয়েছে, 36 বলে কিন্তু 100 রান বানিয়েছে। তো সে কারণে কিন্তু উনার খুব ফেম হয়েছিল তারপর থেকে। ক্লিয়ার? তো নিউজিল্যান্ড ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, প্রাইম মিনিস্টার হচ্ছে জ্যাকেডা আরডেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নিউলি লঞ্চড মাঝেরহাট ব্রিজ হ্যাজ বিন রিনেমড অ্যাজ জয় হিন্দ ব্রিজ। দ্য ব্রিজ ইজ লোকেটেড ইন উইচ সিটি? তো সম্প্রতি মাঝেরহাট ব্রিজটি কিছুদিন আগে, মানে অনেক দিন আগে মাঝেরহাট ব্রিজটি যেটি কলকাতাতে আছে সেটা ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি সেই ব্রিজটির নতুন উদ্ঘাটন করলেন কিছুদিন আগে, আর নতুন নামকরণ করা হয়েছে জয় হিন্দ ব্রিজ। তো এখানে কোশ্চেনটা দিয়েছে যে এই যে ব্রিজটা যে ভেঙে গেছিলো বা নতুন করে যে ব্রিজটা তৈরি হয়ে যে নতুন নামকরণ করা হয়েছে জয় হিন্দ ব্রিজ, তো সেই ব্রিজটি কোন জায়গায় অবস্থিত আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা। ঠিক আছে, তো কলকাতাতে যে মাঝেরহাট ব্রিজটি বহুদিন আগে ভেঙে গেছিলো তার নতুন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি এই ব্রিজটি উদ্ঘাটন করেন, নতুন নাম দিয়েছেন জয় হিন্দ ব্রিজ হিসেবে। তো এই ব্রিজটি কলকাতা শহরের উপরে আছে। ক্লিয়ার? তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the newly built Majherat Bridge on Kolkata on 3rd December 2020. However, the bridge has been renamed as Jai Hind Bridge to pay tribute to Netaji Subhash Chandra Bose on the occasion of his 125th birth anniversary commemoration, 23rd January. তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি নতুন যে মাঝেরহাট ব্রিজটি তৈরি করা হয়েছে সেই ব্রিজটি নতুন নামকরণ করা হয়েছে জয় হিন্দ ব্রিজ হিসাবে, আর তার ইনগ্রেট করলেন কবে? 3 ডিসেম্বর 2020-তে তার ইনগ্রেশন করলেন। আর এই ব্রিজটি জয় হিন্দ ব্রিজ নামে নামাঙ্কিত করা হয়েছে কারণ উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ট্রিবিউট জানিয়েছেন। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ট্রিবিউট জানানোর উপলক্ষে আর ওনার 125তম জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু এই নতুন ব্রিজটির নামকরণ করা হয়েছে জয় হিন্দ ব্রিজ হিসেবে। ঠিক আছে, আগামী যে 23 জানুয়ারি ওনার 125তম জন্মবার্ষিকী, তো সে কারণেই শ্রী মমতা ব্যানার্জি এই ব্রিজটির নামকরণ করা হয়েছে, যে মাঝেরহাট যে ব্রিজটি ছিল সেটি নামকরণ করা হয়েছে এটি জয় হিন্দ ব্রিজ হিসেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। উইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি became the only second country
after US to unfurl its flag on the moon. তো সম্প্রতি ইউনাইটেড স্টেটসের পর কোন দেশ দ্বিতীয় দেশ হয়ে দাঁড়ালো যারা চাঁদে তাদের নিজের পতাকা, নিজের জাতীয় পতাকা সেটি উত্তোলন করেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চায়না। তো ইউনাইটেড স্টেটসের পর চায়না হয়ে যাচ্ছে দ্বিতীয় দেশ যারা নিজেদের যে জাতীয় পতাকা সেটি চাঁদে তাদের উত্তোলন করেছে। ক্লিয়ার? তো এই ব্যাপারটা একটু দেখে নিই আমরা। চায়না হ্যাজ বিকেম দ্য সেকেন্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু আনফার্ল ইটস ন্যাশনাল ফ্ল্যাগ অন মুন সারফেস। তো চায়না হয়ে যাচ্ছে দ্বিতীয় দেশ যারা নিজেদের জাতীয় পতাকাটা চাঁদে তার উত্তোলন করেছে। ঠিক আছে, এর আগে কিন্তু শুধু ইউনাইটেড স্টেটস করেছিল, আর চায়না হয়ে যাচ্ছে তার দ্বিতীয় দেশ যারা চাঁদে নিজেদের যে জাতীয় যে পতাকাটা আছে সেটি উত্তোলন করেছে চাঁদে। বুঝতে পারলে? আর্লিয়ার দিস ফিট ওয়াজ অ্যাচিভড অনলি বাই USA when it is planted its flag on moon during the Apollo mission in 1969। আর এর আগে ইউনাইটেড স্টেটস আমেরিকা কিন্তু তাদের নিজের জাতীয় পতাকাটা চাঁদে তার উত্তোলন করেছিল। কবে করা হয়েছিল? 1969 সালে অ্যাপোলো মিশনের দৌরান কিন্তু তারা এই নিজেদের USA তার নিজেদের যে জাতীয় পতাকাটা আছে সেটি চাঁদে কী করেছিল? উত্তোলন করেছিলেন। ক্লিয়ার? তো চায়না দেশটার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে জি জিনপিং, ক্যাপিটাল হচ্ছে বেজিং এবং কারেন্সি হচ্ছে রেমনবি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরি? তো 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরির এই বইটির অথর কে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এ শিবাথানু পিলিয়া। তো এ শিবাথানু পিলিয়া হচ্ছেন 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরি অথর। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু রিসেন্টলি রিলিজড আ বুক অন ফর্মার প্রেসিডেন্ট ডক্টর APJ Abdul Kalam. The book titled 40 Years with Abdul Kalam Untold Story has been written by scientist Dr. A. Shivathanu Pilia, a former chief of BrahMos Aerospace. তো আমাদের উপরাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কিছুদিন আগেই একটা বই রিলিজ করলেন, আর এই বইটি লেখা হয়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উপর। আর বইটির নাম হচ্ছে 40 Years with Abdul Kalam। ঠিক আছে, আর এই আনটোল্ড স্টোরি, আর এই বইটি লিখেছেন ডক্টর এ শিবাথানু পিলিয়া, যিনি হচ্ছেন প্রাক্তন চিফ, ব্রহ্মোস এরোস্পেসের প্রাক্তন চিফ। ঠিক আছে, আর আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি কিন্তু এই বইটি রিলিজ করলেন কিছুদিন আগেই। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে? রামায়ণ ক্রুজ সার্ভিস উইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট লাক্সারি ক্রুজ সার্ভিস হ্যাজ বিন লঞ্চড অন উইচ রিভার? তো সম্প্রতি একটা নতুন ক্রুজ সার্ভিস লঞ্চ করা হলো, সেটির নাম হচ্ছে রামায়ণ ক্রুজ সার্ভিস। আর এটি হচ্ছে ভারতের প্রথম একটা লাক্সারি ক্রুজ সার্ভিস। তো এটি কোন নদীর তীরে এই সার্ভিসটি বা এই ক্রুজ সার্ভিসটি লঞ্চ করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সারায়ু রিভার। তো সারায়ু নদীর তীরে নতুন একটা প্রথমবার ভারতের একটা লাক্সারি ক্রুজ সার্ভিস লঞ্চ করা হয়েছে, সেই ক্রুজ সার্ভিসটির নাম হচ্ছে রামায়ণ ক্রুজ সার্ভিস। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। The Ramayana cruise service has launched on Shaurya River in Ayodhya, Uttar Pradesh। তো উত্তর প্রদেশে যে শৌর্য রিভার আছে অযোধ্যাতে, তো তার তীরে কিন্তু এই রামায়ণ ক্রুজ সার্ভিস, যেটি হচ্ছে ভারতের প্রথম একটা লাক্সারি ক্রুজ সার্ভিস, তো এটি কিছুদিন আগেই সম্প্রতি লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে? When is Armed Force Flag Day celebrated in India? তো ভারতের মধ্যে আর্ম ফোর্স ফ্ল্যাগ ডেটি এর কবে পালন করা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 7 ডিসেম্বর। তো প্রতি বছর ভারতের আর্ম ফোর্স ফ্ল্যাগ ডেটি 7 ডিসেম্বর এটি পালন করা হয়। তো এর ব্যাপারটা একটু দেখে নিই আমরা। ইন ইন্ডিয়া দ্য আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে, অলসো নোন অ্যাজ ফ্ল্যাগ ডে অফ ইন্ডিয়া, is observed annually on December 7th since 1949 as an honor to the soldier, sailor and airmen of India who fought on the border to keep the country safe। তো প্রতি বছর আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে, অথবা এটি আরেকটি নামে জানা যায় ফ্ল্যাগ ডে অফ ইন্ডিয়া, মানে ভারতের ঝান্ডা দিবস। তো এটি প্রতি বছর কিন্তু 1949 সাল থেকে 7 ডিসেম্বর কিন্তু এটি প্রতি বছর পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিবিউট জানানো, ঠিক আছে, অনার জানানো, ট্রিবিউট জানানো যে সমস্ত সৈনিকরা, সেলাররা এবং এয়ারম্যানরা যারা ভারতকে সেফ রেখেছে, প্রোটেক্ট রেখেছে বর্ডার থেকে, যারা কীভাবে যুদ্ধ করে ভারত দেশটাকে প্রোটেক্ট করে রেখেছে, তো তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের প্রতি অনার করার জন্য প্রত্যেক বছর কিন্তু 7 ডিসেম্বর 1949 সাল থেকে কিন্তু এই আর্ম ফোর্স ফ্ল্যাগ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? তো ইন্ডিয়ান আর্ম ফোর্স ব্যাপারে দেখে নিই আমরা। চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত, মিনিস্টার অফ ডিফেন্স হচ্ছেন রাজনাথ সিং
এবং ডিফেন্স সেক্রেটারি হচ্ছেন অজয় কুমার, যিনি হচ্ছেন একজন আইএএস অফিসার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে ইজ অবজার্ভড অন উইচ ডে এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডেটি কোন দিন এটি পালন করা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 7 ডিসেম্বর। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডেটি প্রতি বছর 7 ডিসেম্বর এটি অবজার্ভ করা হয়। তো এর ব্যাপারটা একটু দেখে নিই আমরা। দ্য ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 7 ডিসেম্বর টু রেকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ এভিয়েশন টু দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ওয়ার্ল্ড। তো প্রতি বছর 7 ডিসেম্বর কিন্তু এই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডেটি সেলিব্রেট করা হয় বা পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে এভিয়েশন যে সেক্টরটি আছে তাদের গুরুত্ব দেওয়ার জন্য, তারা কিভাবে সারা পৃথিবীর ইকোনমিক ডেভেলপমেন্ট করছে, সোশ্যাল ডেভেলপমেন্ট করছে, তো সেই জিনিসটি গুরুত্ব দেওয়ার জন্য, সেই জিনিসটি রেকগনাইজ করার জন্য কিন্তু প্রতি বছর 7 ডিসেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডেটি সেলিব্রেট করা হয়। হেডকোয়ার্টার কোথায় আছে দেখে নাও একবার। হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিয়াল, কানাডাতে। সিভিল এভিয়েশন যে হেডকোয়ার্টার আছে সেটা হচ্ছে মন্ট্রিয়াল, কানাডাতে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, মানু মুখার্জি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ আ ভেটেরিয়ান। তো মানু মুখার্জি সম্প্রতি কিছুদিন আগে ইন্তেকাল করলেন। তো উনি একজন খুবই পোরখাওয়া অভিনেতা ছিলেন। তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন যে মানু মুখার্জি যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন, তো উনি একজন কে ছিলেন? তো উনি একজন খুবই পোরখাওয়া একজন অ্যাক্টর ছিলেন। বাংলা জগতের, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু উনি একজন খুবই পোরখা অভিনেতা ছিলেন। তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, উনি একজন অ্যাক্টর ছিলেন। তো সম্প্রতি মানু মুখার্জি কিছুদিন আগে ইন্তেকাল করলেন। ওনার বয়স প্রায় 90 বছর ছিল। আর উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জগতে কিন্তু একজন খুবই পোরখা অভিনেতা ছিলেন। তো এর ব্যাপারগুলো দেখে নিই আমরা। veteran Bengali actor Manu Mukherjee has passed away after a cardiac arrest. He was 90 years old. তো 90 বছর বয়সের মানু মুখার্জি কিছুদিন আগে কার্ডিয়াক অ্যারেস্টের কারণ কিন্তু ওনার ইন্তেকাল হয়ে যায়। আর উনি একজন বাংলা ফিল্ম জগতের একজন খুবই বড় একজন অ্যাক্টর ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2019-20। তো ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2019-20 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেনারেল মনোজ পান্ডে। তো লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডেকে ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2019-20 দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে, কমান্ডার ইন চিফ অফ আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড, awarded with Unit Appreciation Award 2019-20 for outstanding performance। তো লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে যিনি হচ্ছেন কমান্ডার ইন চিফ আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডের, তো ওনাকে ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2019-20 তাকে সম্মানিত করা হয়েছে। আর এই অ্যাওয়ার্ডটি দেওয়ার কারণ হচ্ছে ওনার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য 2019 এবং 20 সালের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের হিসাবে ওনাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়ে সম্মানিত করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য এশিয়া কাপ 2020-21। তো 2021 সালের যে এশিয়া কাপটি হবে, তো এই এশিয়া কাপটি কোন দেশ হোস্ট করবে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা 2021-এর যে এশিয়া কাপটি হবে সেই এশিয়া কাপের হোস্ট করবে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। অ্যাজ পার দ্য ইনফরমেশন গিভেন বাই পাকিস্তান ক্রিকেট বোর্ড সিইও ওয়াসিম খান, শ্রীলঙ্কা উইল হোস্ট দ্য এশিয়া কাপ ইন জুন 2021। তো ওয়াসিম খান যিনি হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার, তো উনি কিছুদিন আগে ইনফরমেশন দিলেন যে 2021 সালে যে এশিয়া কাপটি হবে তো সেই এশিয়া কাপটি হোস্ট করবে শ্রীলঙ্কা। আর 2022 সালে যে এশিয়া কাপটি হবে সেটি হোস্ট করবে পাকিস্তান। ক্লিয়ার? 2022 অ্যাকচুয়ালি 2020 সালে যে এশিয়া কাপটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু পাকিস্তান হোস্ট করতো, কিন্তু এই কোভিড মহামারীর কারণে কিন্তু এটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। আর আগামী যে 2021 সালে যে এশিয়া কাপটি হবে সেটা হোস্ট করবে শ্রীলঙ্কা, এবং তার পরের বছর যে 2022-এ যে এশিয়া কাপটি হবে সেটি কিন্তু হোস্ট করবে পাকিস্তান। ক্লিয়ার? তো শ্রীলঙ্কা দেশটির ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে কোলম্বো, কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে গোতাবায়া রাজাপাক্সা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, নেম দ্য উইনার অফ 2020 শাহকির গ্র্যান্ড পিক্স। তো 2020 শাহকির গ্র্যান্ড পিক্সের উইনার কে? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সার্জিও পেরেজ। তো সার্জিও পেরেজ হচ্ছেন 2020 সালের শাহকির গ্র্যান্ড পিক্সের উইনার। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। Sergio Perez, Mexico Racing Point BWT Mercedes, won the 2020 Shahki Grand Prix held on 6 December 2020 at the Bahrain International Circuit in Shahkir, Bahrain। তো মেক্সিকো দেশের সার্জিও পেরেজ যিনি 2020 সালে শাহকি গ্র্যান্ড প্রিক্স যে হয়েছিল তো সেটার চ্যাম্পিয়ন হয়েছেন। আর এই ইভেন্টটা কন্ডাক্ট করা হয়েছিল 6 ডিসেম্বর 2020-তে। আর কোথায় করা হয়েছিল? বাহরিন ইন্টারন্যাশনাল সার্কিট, যেটি কোথায় আছে? শাহকির, বাহরিনেই আছে।
ক্লিয়ার? তো 2020 সালে সার্কিট গ্র্যান্ড প্রিক্সকে জিতেছে সার্জিও পেরেস। চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ফাদার অফ ফাইবার অপটিক্স হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি, হু ওয়াজ হি? তো সম্প্রতি ফাদার অফ ফাইবার অপটিক্স যাকে জানা হতো, তো কিছুদিন আগেই ওনার কিন্তু ইন্তেকাল হয়ে যায়। তো ওনার নাম কি ছিল? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, নরেন্দ্র সিং কোম্পানি। তো নরেন্দ্র সিং কোম্পানি হচ্ছেন, ওনাকে জানা যেত অ্যাজ আ ফাদার অফ ফাইবার অপটিক্স। তো সম্প্রতি ওনার কিছুদিন আগেই ইন্তেকাল হয়ে যায়। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ইন্ডিয়ান আমেরিকান সাইন্টিস্ট নরেন্দ্র সিং কোম্পানি, who is considered as a father of fiber optics, has passed away. He was 94 years old. তো একজন ইন্ডিয়ান আমেরিকান সাইন্টিস্ট নরেন্দ্র সিং কোম্পানি কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়ে যায়, 94 বছর বয়সে ওনার ইন্তেকাল হয়ে যায়। আর ওনাকে জানা হতো অ্যাজ আ ফাদার অফ ফাইবার অপটিক্স হিসেবে, ঠিক আছে, ফাদার অফ ফাইবার অপটিক্স হিসেবে ওনাকে কিন্তু জানা যেত। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন নেমড অ্যাজ মেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ ইয়ার 2020? তো 2020 সালে মেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার হিসাবে কাকে জানা গেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মোন্ডো ডুপ্ল্যান্থিস। তো মোন্ডো ডুপ্ল্যান্থিসকে জানা হয়েছে 2020 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার হিসেবে। তো এর ব্যাপারগুলো দেখে নিই আমরা। ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকার মোন্ডো ডুপ্ল্যান্থিস অ্যান্ড অফ সুইডেন অ্যান্ড ইউলিমার রোজাস অফ ভেনেজুয়েলা has been named the male and female world athletics of the year respectively at the World Athletics Award 2020. তো 2020 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড যখন দেওয়া হয়েছিল, তো সেখানে মেলদের ক্যাটাগরিতে একজন ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকার মোন্ডো ডুপ্ল্যান্থিস, যিনি হচ্ছেন সুইডেনের একজন প্লেয়ার, এবং ইউলিমার রোজাস, যিনি ফিমেল ক্যাটাগরি থেকে, আর উনি হচ্ছেন ভেনেজুয়েলার একজন প্লেয়ার। তো উনি দুজনকে, ঠিক আছে, একজন মেল হচ্ছে মোন্ডো ডুপ্ল্যান্থিস এবং ফিমেল হচ্ছে ইউলিমার রোজাস। তো এনাদেরকে জানা হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার 2020 হিসেবে, ঠিক আছে। মেল ক্যাটাগরিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স 2020 হিসেবে জানা হয়েছে মোন্ডো ডুপ্ল্যান্থিসকে, এবং ফিমেল ক্যাটাগরি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার হিসেবে জানা হয়েছে ইউলিমার রোজাসকে। একজন হচ্ছে মোন্ডো ডুপ্ল্যান্থিস হচ্ছে সুইডেনের প্লেয়ার এবং ইউলিমার রোজাস হচ্ছেন ভেনেজুয়েলার প্লেয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কনফিউজ হবে না কিন্তু, ঠিক আছে। নামগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, একদম কনফিউজ হবে না। আরেকবার বলে দিয়েছি, মোন্ডো ডুপ্ল্যান্থিস হচ্ছে মেল ক্যাটাগরিতে জানা হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার হিসেবে 2020 সালে, এবং ইউলিমার রোজাসকে জানা হয়েছে, যিনি একজন ভেনেজুয়েলার প্লেয়ার, তো ওনাকে জানা হয়েছে অ্যাজ আ ফিমেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার 2020 হিসেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, নেম দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান প্লেয়ার হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য ফর্মুলা 2 রেস অ্যাট 2020 সার্কিট গ্র্যান্ড প্রিক্স। তো সম্প্রতি ভারতের প্রথমবার ফর্মুলা 2 রেস কোনো ভারতীয় জিতেছে 2020 সালে সার্কিট গ্র্যান্ড প্রিক্সে। তো সেই প্লেয়ারটির নাম কি? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, জেহান দ্রভুলা। তো জেহান দ্রভুলা ভারতের প্রথম প্লেয়ার যিনি ফর্মুলা 2 রেস জিতেছে 2020 সালের সার্কিট গ্র্যান্ড প্রিক্সে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। Jehan Dravula created history on 6th December 2020 as he became the first Indian to win the Formula 2 race at 2020 Circuit Grand Prix. তো 2020 সালে সার্কিট গ্র্যান্ড প্রিক্সের একজন ভারতীয় প্লেয়ার যিনি ফর্মুলা 2 যে রেসটা হয়েছিল 6 ডিসেম্বর 2020-তে, সেখানে কিন্তু জিতেছে। আর জেতার পর কিন্তু সে ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল যে এই ফর্মুলা 2 রেস, কোনো ফর্মুলা 2 এর কোনো রেস ইভেন্ট জিতেছে, আর দিয়েও একটা হিস্ট্রিও ক্রিয়েট করেছে। বুঝতে পেরেছো? তো 2020 সালে যে সার্কিট গ্র্যান্ড প্রিক্স হয়েছে সেখানে কিন্তু ভারতের প্রথম কোনো প্লেয়ার ফর্মুলা 2 রেস জিতেছে, সেটি হচ্ছে জেহান দ্রভুলা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হু হ্যাজ বিন অনার্ড উইথ দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড 2020? তো 2020 সালে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড দিয়ে কাকে ভূষিত করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অঙ্গাসা বিশ্বাস। তো অঙ্গাসা বিশ্বাসকে 2020 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। অ্যাক্টর অঙ্গাসা বিশ্বাস, ইনফেমাস ফর হার পারফরমেন্স অ্যাজ জরিনা বেগম ইন মির্জাপুর অ্যান্ড মির্জাপুর 2, won the দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020। তো অ্যাক্টর অঙ্গাসা বিশ্বাস, উনার খুবই পপুলার, উনি একজন ফেস, ঠিক আছে। আর উনি মির্জাপুর এবং মির্জাপুর 2-এ উনি ক্যারেক্টার হয়েছিল, ওনার ক্যারেক্টার ছিল জরিনা বেগম। তো ওনার এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য ওনাকে কিন্তু 2020 সালে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত বা ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হু হ্যাজ বিকেম পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2020? তো পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2020 হিসাবে কাকে জানা গেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জন এব্রাহাম। তো 2020 সালে পেটা ইন্ডিয়া পার্সন হিসাবে জন এব্রাহাম হয়েছে, ঠিক আছে। জন এব্রাহাম 2020 সালে পেটা ইন্ডিয়াস পার্সন
হয়েছে। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। জন অ্যাব্রাহাম হ্যাজ বিকেম পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার ফর 2020। তো 2020 সালে পেটা ইন্ডিয়া পার্সন অফ দ্য ইয়ার হিসেবে জন অ্যাব্রাহামকে জানা গেছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। অ্যাজ পার দ্য নিউ সার্ভে কন্ডাক্টেড বাই নেপাল অ্যান্ড চায়না, দ্য হাইট অফ মাউন্ট এভারেস্ট হ্যাজ বিন বিকাম টলার বাই হোয়াট। তো নেপাল এবং চায়না দুটি দেশ মিলে মাউন্ট এভারেস্টের উচ্চতাটাকে নিয়ে একটা তারা সার্ভে করেছিল। তো সেখানে দেখা গেছে যে মাউন্ট এভারেস্ট উচ্চতা একটু বেড়েছে। তো সেই কোয়েশ্চেনটা এখানে জিজ্ঞেস করেছে যে নতুন যে সার্ভে করা হয়েছে, তো সেই সার্ভেতে মাউন্ট এভারেস্টের উচ্চতাটা কতটা বেড়েছে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 0.86 মিটার। তো বর্তমানে যে মাউন্ট এভারেস্টের যে হাইটটা হয়েছে সেটা হয়েছে কত, 8848.86 মিটার, মানে 8848.86 মিটার এর উচ্চতাটা হয়েছে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মাউন্টেন পিক মাউন্ট এভারেস্ট হ্যাজ বিকেম টলার বাই 0.86 মিটার as per a survey conducted jointly by Nepal and China. The new height of Mount Everest has been calculated at 8848.86 meter, which is 0.86 meter more than the previous measurement done by India in 1954. তো বর্তমানে কিছুদিন আগে নেপাল এবং চায়না তারা মাউন্ট এভারেস্টকে সার্ভে করেছে, হাইটটা নিয়ে সার্ভে করেছে। তো সেখানে দেখা গেছে যে বর্তমানে যে মাউন্ট এভারেস্টের হাইটটা একটু বেড়ে হয়ে গেছে কত, 0.86 মিটার বেড়েছে। আর বাড়ার পর টোটাল হাইটটা ক্যালকুলেট করে দেখা গেছে সেটি কত হয়েছে 8848.86 মিটার, যেটি কত 0.86 মিটার বেড়েছে। আর এর আগে যখন ভারত এই মাউন্ট এভারেস্টের মেজারমেন্ট করেছিল 1954 সালে, তো যখন ভারত মেজারমেন্ট করার পর ছিল 8848। আর বর্তমানে যে কারেন্ট যে হাইটটা হচ্ছে মাউন্ট এভারেস্টের সেটা হচ্ছে 8848.86 মিটার। ক্লিয়ার? কনফিউজ কিন্তু হবে না। আগে ছিল 8848 মিটার আর বর্তমানে হয়েছে 8848.86 মিটার। তো 0.86 মিটার কিন্তু এর হাইটটা একটু বেড়েছে। ক্লিয়ার? চলো তো নেক্সট কোয়েশ্চেনে দেখো কি আছে। উইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য 2020 ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড ফর আনট্যাড। তো আনট্যাডের 2020 ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড কোন দেশ জিতেছে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। তো আনট্যাডের 2020 সালের ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড জিতেছে ভারত। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য জেনেভা বেসড ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাজ অ্যাওয়ার্ডেড the 2020 United Nations Investment Promotion Award to Invest India, the National Invest Promotion Agency of India. তো ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটি হচ্ছে একটা জেনেভার বেসড একটা অর্গানাইজেশন, তো তারা 2020 সালে যে ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড হয়েছিল, তো সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে ভারতকে। আর ভারতকে কোন এজেন্সিকে দেওয়া হয় সেটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ইন্ডিয়া। তো এই সংস্থাকে, ভারতের এই সংস্থাকে 2020 সালের ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। দ্য ইউনাইটেড নেশন অ্যান্টি কারাপশন ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে। তো ইউনাইটেড নেশনের দ্বারা প্রতি বছর একটা অ্যান্টি কারাপশন ডে অবজার্ভ করা হয়, তো সেটি কোন দিনে এটি পালন করা হয়। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 9 ডিসেম্বর। তো প্রতি বছর ইউনাইটেড নেশনের একটা অ্যান্টি কারাপশন ডে অবজার্ভ করা হয়, সেটি কবে, 9 ডিসেম্বরে। তো এর ব্যাপারটা একটু দেখে নিই আমরা। International Anti-Corruption Day is observed annually on 9th December to raise public awareness for anti-corruption. Theme 2020 was Recover with Integrity. তো ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে প্রতি বছর এটি অবজার্ভ করা হয় 9th ডিসেম্বর। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অ্যান্টি কারাপশনের ব্যাপারে। ঠিক আছে, অ্যান্টি কারাপশনের উপর মানুষের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ইউনাইটেড নেশনের দ্বারা একটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে অবজার্ভ করা হয়, সেটি কবে, 9th ডিসেম্বর। আর 2020 থিম কী ছিল দেখানো একবার, রিকভার উইথ ইন্টিগ্রিটি। তো এটা ছিল 2020 সালের ইউনাইটেড নেশন অ্যান্টি কারাপশন ডের থিম। ক্লিয়ার? থিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক সবসময় যে থিমগুলো তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা কিন্তু এই থিমগুলো একটা খাতায় নোট ডাউন করে রেখে নাও, কারণ ডেটগুলো পাশাপাশি কিন্তু থিমগুলো খুবই ইম্পর্টেন্ট। থিমগুলো কিন্তু প্রায় সময় কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। Who has been appointed as a Chief Executive Officer of World Health Organization Foundation? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশনের প্রথমবার কোনো চিফ এক্সিকিউটিভ অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তো ওনার নাম কি। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অনিল সোনি। তো অনিল সোনি হয়ে যাচ্ছেন প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, প্রথমবার কোনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে, আর ওনার নাম হচ্ছে অনিল সোনি। ক্লিয়ার?
তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। US based India origin health expert Anil Soni has been appointed as the first chief executive officer of the newly created the World Health Organization Foundation. তো একজন US based Indian origin health expert Anil Soni উনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রথমবার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথমবার কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার নির্বাচিত করেছেন, আর সেই নির্বাচিততে প্রথমবার কিন্তু অনিল সোনিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বুঝতে পারলে? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে। কবে গঠন করা হয়েছিল? 7 এপ্রিল 1948-এ। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। হেড কারা কারা আছে? ট্রেডার্স অ্যাট হোম, সৌম্যা স্বামীনাথন এবং জেন এলিসন। তো এরা হচ্ছে WHOর হেডস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন নিউ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। তো দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আতুল ওয়াসান। তো আতুল ওয়াসান হচ্ছেন একজন ভারতের ক্রিকেটের একজন প্রাক্তন প্লেয়ার। তো ওনাকে দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন নেম ফর্মার ইন্ডিয়ান প্লেয়ার আতুল ওয়াসান অ্যাজ চেয়ারপারসন অফ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি ফর দ্য আপকামিং সেশন। তো দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের ভারতের একজন প্রাক্তন ক্রিকেট প্লেয়ার আতুল ওয়াসানকে চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করেছে। আর এটা কিসের করা হয়েছে? ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির নতুন চেয়ারপারসন হিসাবে আতুল ওয়াসানকে অ্যাপয়েন্ট করা হয়েছে আগামী সেশনের জন্য। ঠিক আছে, আগামী যে সেশনটি হবে 2020-21 সালে যে সেশনটি হবে, তো সেই সেশনের জন্য ভারতের একজন প্রাক্তন প্লেয়ার আতুল ওয়াসানকে দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে। উইচ কান্ট্রি পাওয়ার আপ ইটস আর্টিফিশিয়াল সান। তো কোন দেশ তাদের নতুন একটা আর্টিফিশিয়াল সান সেটি লাইট আপ বা পাওয়ার আপ করেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চায়না। তো চায়না হয়ে যাচ্ছে প্রথম দেশ যারা নতুন নিউক্লিয়ার ফিউশন টেকনোলজি দিয়ে নতুন একটা আর্টিফিশিয়াল সান তারা তৈরি করেছে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। চায়না সাকসেসফুল পাওয়ার আপ ইটস আর্টিফিশিয়াল সান nuclear fission reactor for the first time, marking a great advance in country nuclear power research capabilities. তো চায়না তারা সাকসেসফুল হয়েছে নতুন একটা আর্টিফিশিয়াল সান তৈরি করতে, আর এটা তৈরি করেছে তারা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর দিয়ে। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর দিয়ে তারা কিন্তু একটা আর্টিফিশিয়াল সান তৈরি করেছে। আর এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর দিয়ে তৈরি করার পর চায়না কিন্তু তাদের নিজের ক্ষমতাটা দেখিয়ে দিল যে তারা কতটা সক্ষম নিউক্লিয়ার ক্যাপাবিলিটিসের উপরে। তো এইটি দেখাবার জন্য কিন্তু চায়না তারা নতুন একটা আর্টিফিশিয়াল সান কিন্তু তৈরি করেছে। আর্টিফিশিয়াল সান অ্যাচিভিং অ্যান আয়ন টেম্পারেচার অফ 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অ্যাজ অফিসিয়াল হ্যাজ সেজ। আর এই যে আর্টিফিশিয়াল সান যে তৈরি করা হয়েছে এটি প্রায় টেম্পারেচার হয়ে যাচ্ছে কত? 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচুর। ঠিক আছে, এই যে সানটা যে টেম্পারেচার আর্টিফিশিয়াল সানটা তৈরি করা হয়েছে চায়না দ্বারা, তো এই সানটা যে টেম্পারেচার মেজার করা হয়েছে সেটা হচ্ছে কত? 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন আগে কিন্তু অফিসিয়ালরা ঘোষণা করে জানিয়েছে যে আর্টিফিশিয়াল সানটা যে টেম্পারেচারটা তো প্রায় 100 মিলিয়ন ডিগ্রি কিন্তু সেলসিয়াস। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু 25টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো এক সপ্তাহের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন হয় সেগুলো তুলে ধরে তোমাদেরকে আমি করিয়ে দিলাম। তো এরপর নেক্সট উইকে আবার কিন্তু 25টা কোয়েশ্চেন থাকবে। তো এমনি প্রত্যেক মাসে 4টা করে সেট থাকবে, 25 × 4 টোটাল হচ্ছে 100টা। ঠিক আছে, প্রত্যেক যে পিডিএফ ফাইলগুলো হবে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সগুলো ভালো করে ফলো করবে, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, এমএচ এডুকেশন লাইভের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানে কিন্তু তোমরা এই ভিডিও এই যে পিডিএফ যেটা আছে সেটা পেয়ে যাবে। তো টোটাল তোমরা 4টে পিডিএফ পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, প্রত্যেক উইকের একটা করে প্রত্যেক সানডেতে কিন্তু সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা পাবলিশ করা হবে। তোমরা কিন্তু ভালো করে ক্লাসটি ফলো করবে। ক্লিয়ার? আর পিডিএফ ফাইলটার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল ফলো করো, সেখানে কিন্তু প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার কিন্তু পিডিএফ ফাইলগুলো সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা সেই পিডিএফ ফাইলগুলো পেয়ে ভালো করে সেগুলো রিভাইজ করবে, পড়বে। আর আমাদের দৃঢ় বিশ্বাস যদি তোমরা আমাদেরকে ফলো করো ঠিকভাবে, তোমরা কিন্তু আগামী যে 2021 যে প্রিলিমস এক্সামটা হবে WBCS-এর, সেখানে কিন্তু 25-এর মধ্যে কিন্তু 17+ স্কোর কিন্তু ইজিলি করতে পারবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন থেকে। একদম টপ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করানো হচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটাকে ভালো করে দেখার চেষ্টা করবে এবং পুরোটা দেখবে। বুঝতে পারলে? তো আজকের আমি ক্লাসটি এখানে শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করার জন্য, আমাদেরকে মোটিভেট করার জন্য, এবং
এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক রবিবার সকাল 8টার সময় এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা ঠিক আছে একদম দেখতে ভুলবে না। থ্যাংক ইউ।